আসসালামু আলাইকুম দর্শক, বাংলা স্পোর্টসে আপনাদেরকে স্বাগতম। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজ মাঠে নামবে তৃতীয় টি-20 খেলতে। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ বাজেভাবে হেরেছিল, দ্বিতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দারুণভাবে কামব্যাক করেছে। আজ তৃতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কার ঐতিহাসিক প্রেমদাসা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। সেই মাঠে আসলে বাংলাদেশের কতটুকু চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জ কতটুকু হতে পারে শ্রীলঙ্কার কন্ডিশনে, শ্রীলঙ্কার মাঠে বাংলাদেশ কেমন করবে, সেই ম্যাচ নিয়ে ডিসকাশন করব স্পোর্টস রিপোর্টার রওশন মনির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম মনির ভাই। এই যে বাংলাদেশ দ্বিতীয় টি-20তে কামব্যাক দিল এবং তৃতীয় টি-20তে খেলতে আজকে প্রেমদাসা স্টেডিয়ামে মাঠে নেমে যাবে, আসলে এখানে বাংলাদেশের চ্যালেঞ্জ কতটুকু থাকবে? অবভিয়াসলি চ্যালেঞ্জ থাকবে, যেহেতু হচ্ছে যে তারা নিজেদের ঘরের মাটিতে খেলছে না, অন্য একটা কন্ডিশনে শ্রীলঙ্কার মাটিতে। তো সেই জায়গা থেকে যদি আপনি কম্বিনেশন করেন, তো সেই জায়গাতে শ্রীলঙ্কা তাদের নিজেদের মাটিতে অনেকটা এগিয়ে থাকবে, কেননা তাদের ভালো করে জানা আছে তাদের মাঠে কোন জায়গায় ল্যাকিং পয়েন্ট আছে এবং কোন জায়গা থেকে হচ্ছে তারা অ্যাডভান্টেজ বের করতে পারবে। এটা কিন্তু বাংলাদেশের চাইতে শ্রীলঙ্কার ভালো জানা আছে। তো এই জায়গাটাতে বাংলাদেশ একটু হলেও পিছিয়ে থাকবে, তবে উইকেট রিড করা বা ফিল্ড রিড করা, এই অভিজ্ঞতার আলোকে যদি বাংলাদেশের প্লেয়াররা তাদের অভিজ্ঞতা ফলাতে পারে, বিশেষ করে অধিনায়ক লিটন কুমার দাস, তিনি যদি আসলে ওই উইকেট পিস রিড করতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশ দল ভালো করবে। ঐতিহাসিক এই প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের অনেক সুখস্মৃতি রয়েছে, বিশেষ করে নিধাস ট্রফি। সেই নিধাস ট্রফির যে সুখস্মৃতি রয়েছে, সেটি আসলে এই ম্যাচে কতটা ইফেক্ট ফেলবে? অবভিয়াসলি এটা দারুণ একটা কোশ্চেন করেছেন, যেটা হচ্ছে যে আসলে আপনার অতীতের করা ভালো কিন্তু হচ্ছে যে ভবিষ্যতেও ইম্প্যাক্ট ফেলে। তো সেই জায়গা থেকে নিধাস ট্রফিতে আমরা 2018 সালে দেখেছিলাম বাংলাদেশ দুর্দান্ত একটা জয়লাভ করেছিল, 213 রান চেস করে জয়লাভ করেছিল, এবং বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে, টি-20 হিস্ট্রিতে এরকম বড় জয় কিন্তু কখনো পায়নি। নিধাস ট্রফিতে শ্রীলঙ্কাকে যেভাবে আসলে দাপটের সাথে হারিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ দল আজকে অনেকটা আত্মবিশ্বাস পাবে। এবং ওই খেলাতে কিন্তু লিটন কুমার দাস দুর্দান্ত খেলেছিলেন, এবং লিটন কুমার দাস আজকের ম্যাচেও খেলবেন। তো সেই অভিজ্ঞতা কিন্তু অতীতের অভিজ্ঞতার সাথে আজকের এই ম্যাচে অনেকটাই ভালো কিছু বয়ে আনবে আমি মনে করি। ওই ম্যাচে আসলে পঞ্চপাণ্ডবদের আসলে 2 থেকে 3 জন সদস্য ছিল, বিশেষ করে যদি বলি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ছিল। আসলে এই ম্যাচে আসলে মাহমুদুল্লাহ নেই, মুশফিক নেই, তামিম ইকবাল নেই। এই যে তাদের যে পারফরমেন্স ছিল, আগুন ঝরা পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলো আসলে বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড রয়েছে, কোন কোন ক্রিকেটারের কাছ থেকে আসলে সেই পারফরমেন্স চান? আসলে দেখেন, অবভিয়াসলি আসলে পারফরমেন্স আপনি যাদের নাম বললেন পঞ্চপাণ্ডবে, আসলে ওই প্লেয়াররা যে রোল প্লে করেছিল, যে পজিশনে খেলেছিল, আপনাকে এই টিমেও সেই পজিশনের প্লেয়ারদেরকেই হচ্ছে যে ওই লিস্টে রাখতে হবে। আপনি মাহমুদুল্লাহর কথা বললেন, আসলে দেখতে হবে যে মাহমুদুল্লাহর জায়গায় কে খেলছেন, শামীম পাটোয়ারি বা জাকির আলী অনিক। আমি মনে করি মাহমুদুল্লাহর জায়গায় জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি, তারা দুজনেই দুর্দান্ত খেলছেন। শামীম পাটোয়ারির যদি কথা বলেন, 360 ডিগ্রি বলা হয়। আসলে তার লাস্ট যে 2টা ম্যাচ দেখেছি, সত্যি মনে হয়েছে যে এটা আসলে কি এবি ডিভিলিয়ার্স নাকি আসলে শামীম পাটোয়ারি। তো সেই জায়গা থেকে মাহমুদুল্লাহর ওই জায়গাটা কিন্তু অনেকটাই আপনার ঘাটতি পূরণ হয়ে গেছে। আর আপনি যদি ওপেনার হিসেবে বলেন, ওপেনারের জায়গায় তামিম ইকবাল নিধাস ট্রফিতে দুর্দান্ত খেলেছিলেন, 48 রান, হ্যাঁ এরকম একটা ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল খান। তো সেই জায়গা থেকে হচ্ছে যে তামিম ইকবালের ওই জায়গাটা আমি মনে করি তানজিদ হাসান তামিমের আসলে ধরে রাখার সামর্থ্য রয়েছে। তানজিদ হাসান তামিমকে আমরা দেখেছি, তিনি যদি আসলে ওইভাবে নিজেকে কনসিস্টেন্সি নিজের মধ্যে ফলাতে পারে, তাহলে কিন্তু তিনি ভয়ঙ্কর রূপে তার জায়গাটা দেখাতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি তামিম ইকবালের জায়গাটা আসলে তো কোনোভাবেই পূরণীয় না, ওনার অভাবটা এখনও দলে রয়েছে। তবে আমি মনে করি তামিম ইকবালের ওই পজিশনটাতে আজকে তানজিদ হাসান তামিম ভালো কিছু করবে। আর মুশফিকুর রহিম ওই ম্যাচে সবচাইতে ভালো পারফরমেন্স করেছিলেন, 76 রান সম্ভবত, একজ্যাক্ট আমার খেয়াল নেই। তো 76 রানের মতো একটা ইনিংস খেলেছিলেন, তিনি দুর্দান্ত খেলেছিলেন। তো সেই জায়গা থেকে মুশফিকুর রহিমের জায়গায়, যেহেতু তিনি হচ্ছে মিডল অর্ডার ব্যাটার, তো সেই জায়গা থেকে আমি আশা করি যে লিটন কুমার দাস, যেহেতু ওয়ান ডাউনের নামে, তারপরেও আমি লিটন কুমার দাসকে ওইভাবেই চিন্তা করব, যেহেতু তিনি উইকেট কিপার ব্যাটার। মুশফিকুর রহিমের জায়গায় আসলে তাওহিদ হৃদয়কে আসলে বিবেচনা করা যায়। হ্যাঁ, তাওহিদ হৃদয় গত ম্যাচে আসলে অনেকটাই ভালো খেলেছে, অনেকটাই স্ট্রাইক রোটেট করে খেলেছে, এবং লিটন কুমার দাসকে আমি দেখেছি যে তাওহিদ হৃদয় ভালো একটা সঙ্গ দিয়েছে। তো সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় হচ্ছে যে মুশফিকের জায়গাটাতে ভালো একটা রোল প্লে করতে পারে। লিটন কুমার দাসের ব্যক্তিগত পারফরমেন্স এবং হচ্ছে তার ক্যাপ্টেন্সি নিয়ে আসলে প্রথম ম্যাচে আসলে
প্রশ্ন উঠেছিল। এই দ্বিতীয় ম্যাচে সে কামব্যাক করেছে পার্সোনালি, এবং তিনি দলের হয়ে ভালো খেলেছেন, ক্যাপ্টেন্সিও দারুণ পালন করেছেন। তৃতীয় ম্যাচে আসলে তার ক্যাপ্টেন্সির সেই ধারটা দেখা যাবে কিনা? দেখেন, একটা দল যখন হচ্ছে যে রিসেন্ট জয়লাভ করে, এবং গত ম্যাচে আমরা দেখেছি বাংলাদেশ দুর্দান্ত জয়লাভ করেছে, শ্রীলঙ্কার সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলবো না, এটা একেবারে বাজেভাবে হারিয়েছে, বাজেভাবে হেরেছে শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে। তো সেই জায়গা থেকে অধিনায়ক লিটন কুমার দাস অধিনায়ক হিসাবে অ্যাজ এ ব্যাটার হিসাবে যেরকম দুর্দান্ত পারফরমেন্স করেছে, অধিনায়ক হিসাবেও দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো ওই জায়গা থেকে আজকের ম্যাচে আমি মনে করি লিটন কুমার দাস অধিনায়ক হিসাবে কৌশলী অধিনায়কত্ব করবে, এবং ব্যাটার হিসাবেও তার দায়িত্বের জায়গা থেকে দারুণ খেলবে আমি আশা করি। আমরা যেটা জানি আসলে শেখ মেহেদী তিনি হচ্ছে সহকারী অধিনায়ক হিসাবে কিন্তু দলে ইনক্লুড হয়েছেন, আসলে তিনি দলেই চান্স পাচ্ছেন না। আসলে এটা বাংলাদেশ দল কিছুটা তার জায়গা থেকে ব্যাকফুটে আছে কিনা? শেখ মেহেদী অবশ্যই একজন ভালো একটা অলরাউন্ডার প্লেয়ার। এখন দেখতে হবে শেখ মেহেদীর জায়গায় যাকে নামানো হয়েছে, অবভিয়াসলি মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু অ্যাজ এ ব্যাটার হিসাবে খুবই বাজে পারফরমেন্স করেছে। তো সেই জায়গা থেকে আপনার সমালোচনার জায়গা উঠে আসে যে শেখ মেহেদীর জায়গায় মেহেদী হাসান মিরাজকে খেলানো হচ্ছে, কিন্তু মিরাজের কাছ থেকে ব্যাটার হিসেবে ওইরকম আউটকাম আসছে না। একজন অলরাউন্ডার প্লেয়ার যদি আপনার দুই জায়গা থেকে ভালো পারফর্ম করতে পারে, তাহলে একটা দল অনেকটা এগিয়ে যায়। তো সেই জায়গাটাতে আসলে আমি মনে করি হচ্ছে যে যেহেতু মেহেদী হাসান মিরাজ দুইটা ম্যাচেই হচ্ছে ব্যাটার হিসাবে তার পারফরমেন্স ওইরকম ছিল না, এই জায়গাটাতে আসলে কি বলে একটু দৃষ্টিকটু মনে হয়, এবং আজকের ম্যাচে যদি শেখ মেহেদীকে ওই জায়গাটাতে নামায় আমি অবাক হব না। আচ্ছা, দ্বিতীয় ম্যাচে আসলে যে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল, প্রথমে ব্যাট নেমে যে শ্রীলঙ্কা দলকে একটা বড় রান সংগ্রহের দিকে আসলে ঠেলে দেওয়া, তৃতীয় ম্যাচে আসলে বাংলাদেশের স্কোর কেমন হতে পারে? প্রেমাদাসা স্টেডিয়াম এটা আসলে খুবই স্লো উইকেট, এটা আমরা আগেও দেখেছি, এবং আমি যতটুকু বিশ্লেষণ করেছি এই প্রেমাদাসা স্টেডিয়াম খুব একটা মানে ফাস্ট উইকেট না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল যদি আগে ব্যাট করে, হ্যাঁ এখানে একটা কথা আছে, বাংলাদেশ দল যদি এখানে টসে জয়লাভ করতে পারে তাহলে বাংলাদেশের উচিত হবে পরে ব্যাটিং করা। কিন্তু এই ম্যাচে টোটাল 58টি ম্যাচ হয়েছে, টি-20 ম্যাচ, যেখানে হচ্ছে যে টসে জিতে যারা আগে ব্যাটিং করেছে তাদের জেতার সংখ্যা হচ্ছে 23টি, এবং যারা পরে ব্যাট করেছে তাদের জেতার সংখ্যা 34টি, আর একটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। তো সেই জায়গা থেকে পরিসংখ্যান অনুযায়ী বোঝাই যাচ্ছে যে যারা পরে ব্যাটিং করবে, অর্থাৎ যারা লক্ষ্য নিয়ে খেলবে, তাদের জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। যদি বাংলাদেশ টসে হেরে যায় বা বাংলাদেশ কোনো ক্রমে ব্যাটিং আগে করে, সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ যদি 170+ করে তাহলে একটা ফাইটিং লড়াই হবে আমি মনে করি। ঠিক আছে, ধন্যবাদ।